আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের অনলাইন হায়ার ম্যাথমেটিক্স লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গতদিন ভেক্টরের উপরে গত দুইটা ক্লাস করা হয়েছে, একটা লাইভ ক্লাস, একটা ভিডিও ক্লাস। কিন্তু খুবই দুঃখের বিষয় যে ভিডিও ক্লাসটা খুব বেশি জন দেখেনি, এটা খুবই খারাপ বিষয়। সেখানে উদাহরণ 3 ভালো করে বোঝানো আছে। ভিডিও ক্লাস দেখছো কারা কারা? আমি স্যার। তানজিন দেখছো, প্রীতম দেখছে, 2 জন। আর কেউ দেখেনি? খুবই খারাপ। তা যেটা ওখানে হয়ে গেছে সেটা তো আবার রিপিট করবো না, তবে ওটা আরেক নিয়মে করবো, ওই নিয়মে না। উদাহরণ 3, এটা ত্রিভুজ বিধির মাধ্যমে করা আছে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধির মাধ্যমে বইতেও করা আছে, আমি করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। সেটা আমরা আরেক বিধির মাধ্যমে করবো। তো একটু পূর্বের পাঠগুলো আলোচনা করি। প্রথমে আসি, ভেক্টর কাকে বলা হয়? নামিরা বলো, ভেক্টর কি জিনিস? ভেক্টর কাকে বলে? ভেক্টর রাশি। ভেক্টর রাশি স্যার, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার পরিমাণ ও দিক উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর বা সদিক রাশি বলা হয়। যেমন সরণ, বেগ, ত্বরণ, ওজন, বল ইত্যাদি প্রত্যেকে ভেক্টর রাশি। দেখে দেখে বলছো নাকি? না স্যার, মুখস্থ করে বলছো। ধন্যবাদ। কিন্তু দেখে দেখে বলার মধ্যে তো একবারে সুন্দর হয়েছে। আচ্ছা, এবার বলবে যে স্কেলার রাশি কাকে বলা হয়? তানজিম বলে, স্কেলার রাশি কাকে বলে? স্যার, যে রাশিতে শুধুমাত্র মান আর চিহ্ন থাকে। যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মান এবং চিহ্নের প্রয়োজন। জি স্যার, হ্যাঁ। সম্পূর্ণরূপে প্রকাশ করতে এই কথাটা বলতে হবে, কারণ ভেক্টরকেও আংশিক প্রকাশ করতে শুধু মান দিয়ে হবে। সেটা ভেক্টরের মান, ভেক্টরের আংশিক। যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানই যথেষ্ট, আর সাথে প্লাস মাইনাস চিহ্ন, আর কিছু দরকার লাগে না। যেমন স্যার, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, আয়তন। এগুলো। জি, ঠিক আছে। আচ্ছা, এবার অথই বলবে শূন্য ভেক্টর কাকে বলা হয়? অথই বলো, শূন্য ভেক্টর কাকে বলা হয়? স্যার, গত ক্লাস করি নাই, লাস্টের দিকে ছিলাম। ক্লাসটা তো আমি দিয়ে দিয়েছি গত দিনই। স্যার, দেখি নাই। দেখো নাই? ওটা বুধবারে ক্লাস হয়েছিল, আমি বৃহস্পতিবারে দিয়ে দিয়েছি। বৃহস্পতিবার একটা ক্লাস হয়েছিল। আচ্ছা বলো, তানজিম বলো। স্যার, যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ স্যার আর স্যার এর দিক নির্ণয় করা যায় না, মানে ধারক রেখা বলাও মুশকিল। কালকে স্যার এটা ধারণা দিছিলেন। এটাকে বলা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, দিক নির্ণয় করা যায় না আর মান শূন্য। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয়, শূন্য ভেক্টরের নৈবেদ্যিকের জন্য একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। ধারক রেখা, ধারক রেখা এটা বুঝা প্রত্যেকটা অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। কে পারবে? বলবো স্যার। আচ্ছা, প্রীতম বলো। কোন ভেক্টর যে অসীম সরলরেখার অংশ বিশেষ তাকে ধারক রেখা বলে। তাকে ধারক রেখা বলা হয়। বাহ, ধন্যবাদ। কোন ভেক্টর যে অসীম সরলরেখা, মানে একটা সরলরেখার অংশ। আচ্ছা, ওটাকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ধারক রেখা বোঝানোর জন্য, মনে আছে? ইয়েস স্যার, বলছিলেন। হ্যাঁ, সিবি এবি দিয়ে করা। এরকম উদাহরণ না, বাস্তব উদাহরণ দিয়েছিলাম। ইয়েস স্যার, দিছিলেন। রাস্তার সাথে উদাহরণ দিয়েছিলাম না, যে একটা বিশাল বড় রাস্তা, একটা বর্ণালী থেকে সিএমবি, আর একটা হচ্ছে থেকে ভুলে গেলাম, মার্কেট না কোথা থেকে। কিন্তু রাস্তাটা তো বিশাল। এদিকে বর্ণালী থেকে কি রাস্তা শুরু? রাস্তা তো এদিকেও চলে গেছে, সে নাটোর পার হয়ে। ইয়েস স্যার, দুই দিকে সিএমবি পার হয়ে চলে গেছে। অসীম এই রাস্তার
আমি চললাম কতটুকু, শুধু বর্ণালী থেকে সিএনবি, এইটুকু হচ্ছে আমার ভেক্টর। আর এই ভেক্টর যে অসীম রাস্তার অংশ, ওই পুরো রাস্তাটা হচ্ছে ধারক রেখা। আচ্ছা, ধন্যবাদ। এটা দেখাটা মানে এটা জানা খুবই জরুরি, ধারক রেখাটা কি। আর ধারক রেখা মানে ধারণ করে। একটা পাখি যদি ডালের উপরে বসে থাকে, তাহলে ওই ডালটা হচ্ছে পাখির ধারক, কারণ ডালটা পাখিকে ধারণ করে আছে। কিন্তু ডালের পুরো অংশ ধরে তো পাখিটা নাই, অনেক বড় ডাল, তার কিছু অংশে 2-3টা পাখি আছে। যতটুকু অংশে পাখি আছে ওইটুকু অংশটা মনে করো পাখির এরিয়া, বাদ বাকি পুরা ডালটা হচ্ছে পাখির ধারক। তো এরকম অনেক উদাহরণ আছে বাস্তবে। আচ্ছা, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুইটা ভেক্টর কখন সমান হয়। বলো ফাতেন ইসরাক, বলো দুইটা ভেক্টর কখন সমান হয়। আচ্ছা সিয়াম, বলো ফাতেন, বলো। দুটি ভেক্টরের যদি দৈর্ঘ্য একই হয় এবং দুটো ভেক্টর যদি সমান্তরাল ভাবে চলে এবং এদের দিক যদি একই হয়। না, একটা জিনিস ভুল হলো। ইয়েস স্যার। সমান্তরাল এই কথাটা তো নাই। সমান্তরাল বললাম তো স্যার। না না, সমান্তরাল এই কথাটা তো নাই, এটা তো হবে না। তার দৈর্ঘ্য যদি একই হয় আর ধারকের সঙ্গে যদি ওটা অভিন্ন বা সমান্তরাল হয় আর দিকও যদি একই হয়, মানে একই মুখী হয়, তাহলে হ্যাঁ দিক একই। তার তোমার বাদ পড়েছে হচ্ছে ফাতিনের বাদ পড়েছে ধারক রেখা একই অথবা সমান্তরাল। তুমি সেখানে সরাসরি বললে ভেক্টর দুটো সমান্তরাল, তার একই অথবা সমান্তরাল শব্দটা বাদ গেছে। বুঝতে পারছো? একই হতে পারে না, ধারক রেখা সমান্তরাল হবে। দুইজন যদি একই রোড দিয়ে যায় তাহলে ধারক রেখা একটাই, আর সমান্তরাল ভাবে দুইজন দুই রোড দিয়ে যেতে পারে, সেখানে ধারক রেখা দুইটা। আচ্ছা, এরপরে আমরা আসি ভেক্টরের ত্রিভুজ বিধি। এটা কে বলবে? ভেক্টরের ত্রিভুজ বিধি কি? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। স্যার বলবো? বলো নামিরা। স্যার ওই যে ওটাকে কি বলে? ইউ এর নিচে নিচে একটা দাগ দেন, ওটা কি বলে স্যার? ভেক্টর, ইউ ভেক্টর। স্যার আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা, প্রথমে প্রশ্ন পরে আগে শুনি আমরা, বলো। আচ্ছা স্যার, ওকে স্যার। ইউ ভেক্টর ও ভি ভেক্টর দ্বয় সমান্তরাল না হলে ইউ ভেক্টর, ভি ভেক্টর এবং ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ভেক্টর ত্রয় দ্বারা ত্রিভুজ উৎপন্ন হয় বলে এই যোজন পদ্ধতিতে ত্রিভুজ বিধি বলা হয়। তুমি চলে গেছো পরের পৃষ্ঠা, শুধু ত্রিভুজ বিধি কেন বলা হয় এই জন্য বলছো, কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বললে একসাথে বলতে হবে যে দুটি ভেক্টর, একটি ভেক্টর ইউ এর প্রান্তবিন্দু হতে, বা অন্ত বা প্রান্ত একই বিষয়, একটি ভেক্টর ইউ এর অন্তবিন্দু হতে অপর একটি ভেক্টর ভি আঁকা হলে ইউ প্লাস ভি দ্বারা এরূপ একটি ভেক্টর বোঝায় যার আদিবিন্দু ইউ এর আদিবিন্দু, প্রান্তবিন্দু ভি এর প্রান্তবিন্দু। আর যেহেতু ইউ প্লাস ভি এটা ত্রিভুজের তিনটি বাহুকে বোঝায়, ইউ ভি এবং ইউ প্লাস ভি, এই জন্য এইটাকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিও বলা হয়। এইভাবে পুরো সংজ্ঞাটা একসাথে করে নিয়ে আসতে হবে। আমি আবার বলছি যে একটি ভেক্টর ইউ, এটার শেষ বিন্দু প্রান্তবিন্দু থেকে আরেকটি ভেক্টর আঁকা হবে ভি, তাহলে ইউ প্লাস ভি দ্বারা নতুন আরেকটা ভেক্টর বোঝাবে, যে ভেক্টরের আদিবিন্দু হবে ইউ এর আদিবিন্দু, প্রান্তবিন্দু হবে ভি এর প্রান্তবিন্দু। এইটা হচ্ছে ইউ প্লাস ভি। আর যেহেতু ইউ ভি এবং ইউ প্লাস ভি তিনটা একটা ত্রিভুজকে নির্দেশ করে, সমান্তরাল না হলে বা একই রেখা না হলে, এই জন্য এটাকে কি বলা হয়? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলা হয়। যেহেতু প্রশ্ন আসতে পারে ক নাম্বারের, এই কারণে তোমাদেরকে এইভাবে পুরাটা একসাথে করে মুখস্থ করতে হবে যে ভেক্টর। আর একটু আরেকবার বলবেন সংজ্ঞাটা, লিখে নিন। কোন একটি ভেক্টর ইউ এর অন্তবিন্দু হতে অপর একটি ভেক্টর ভি আঁকা হলে ইউ প্লাস ভি দ্বারা এরূপ ভেক্টর বোঝায় যার আদিবিন্দু ইউ এর আদিবিন্দু এবং যার প্রান্তবিন্দু ভি এর প্রান্তবিন্দু। প্রান্ত বা অন্ত একই শব্দ, প্রান্ত বলছে মাঝে মধ্যে, আবার কখনো অন্ত বলছে। আবার বলছে
কোন ভেক্টর ইউ এর অন্তবিন্দু বা প্রান্তবিন্দু হতে অপর একটি ভেক্টর ভি আঁকা হলে ইউ প্লাস ভি দ্বারা এরূপ একটি ভেক্টর বোঝায় যার আদিবিন্দু ইউ এর আদিবিন্দু আর যার প্রান্তবিন্দু ভি এর প্রান্তবিন্দু। তার মানে ইউ প্লাস ভি দ্বারা ইউ এর আদি আর ভি এর শেষ যোগ করে যে নতুন একটা ভেক্টর আসলো, এটা হচ্ছে ইউ প্লাস ভি নির্দেশ করছে। এটাকে ভেক্টর যোগ, ভেক্টরের যোগ বিধি বলা হয়। আর ভেক্টর যোগের ত্রিভুজ বলা হচ্ছে কেন? কারণ এই ইউ ভি একটা ত্রিভুজের দুইটা বাহু এবং ইউ প্লাস ভি আরেকটা বাহু, অর্থাৎ তিনটা মিলে তিন বাহু নির্দেশ করছে। এই কারণে এইটাকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিও বলা হয়। তাহলে প্রথমে আমরা ভেক্টর যোগ বিধিটাকে বললাম, তারপরে ত্রিভুজের সাথে মিল রাখে তাই ত্রিভুজ বিধি বললাম। ঠিক আছে? আচ্ছা, আমরা অবস্থান ভেক্টর ত্রিভুজ বিধি দিয়ে উদাহরণ 3-এ প্রমাণ করা আছে। সেখানে উদাহরণ 3-এ তোমাদের বইতে করে দেওয়া আছে, আমি গত ভিডিও ক্লাসে বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা শিখবো হচ্ছে অবস্থান ভেক্টর। এটা আরেকটা পদ্ধতি, যে কোনো অঙ্ক করার পদ্ধতি দুইটা, হয় ত্রিভুজ বিধির মাধ্যমে আর না হলে অবস্থান ভেক্টরের মাধ্যমে। ত্রিভুজ বিধির মাধ্যমে আরেকটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। কিছু অঙ্ক আছে যেগুলো ত্রিভুজ বিধি ছাড়া অবস্থান ভেক্টরে করা একটু কঠিন, তবে অবস্থান ভেক্টরে সব অঙ্ক করা যাবে। আর কিছু অঙ্ক আছে যেটা ত্রিভুজ অবস্থান ভেক্টর ছাড়া হবে না, ত্রিভুজ বিধি হবে না, এরকম কিছু অঙ্ক আছে। এই জন্য আসলে দুইটাই জানতে হয়, কোনো উপায় নাই। তো আমি চেষ্টা করি সবগুলো অঙ্ক যাতে দুইটা নিয়মে করা মানে দেখানো যায়। দুই একটা অঙ্ক যেটা ত্রিভুজ বিধি হবে না বা করাটা খুবই কঠিন হবে, অবস্থান দিয়ে সব করা যাবে। আর তোমরা যখন উপরের ক্লাসে উঠবে তখন তোমাদের ত্রিভুজ বিধির চেয়ে অবস্থান ভেক্টরটাই বেশি কাজে লাগবে, বেশি দরকার লাগবে। এই জন্য অবস্থান ভেক্টরটা আমি কোনো সময় মানে গুরুত্ব কম দিই না, অবস্থান ভেক্টরকে গুরুত্ব বেশি দিই। আর ত্রিভুজ বিধি তো মূল যেহেতু আসবে। আমরা এখন অবস্থান ভেক্টর সম্পর্কে জানতেছি, ভালো করে খেয়াল করো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ত্রিভুজ বিধির মধ্যে ভেক্টর হতে দুই বিন্দু লাগে, সব সময় কয় বিন্দু লাগে? দুই বিন্দু লাগবে। একটা ভেক্টর হতে দুইটা বিন্দু লাগবে, একটা আদি বিন্দু একটা অন্তবিন্দু, তাহলে সেটা ভেক্টর হবে। তাকে তুমি একক করতে ধরতে পারো। এখানে দুইটা, মনে করো এ থেকে বি তে গেছে, এটা দুইটা বিন্দু মিলেই হচ্ছে ইউ। বি থেকে আবার সি তে গেছে, দুইটা বিন্দু মিলে হচ্ছে ভি। আর এ থেকে আবার সি তে গেল, এটা দুটো বিন্দু মিলে ইউ প্লাস ভি। সব সময় ভেক্টরে দুইটা করে বিন্দু লাগছে, দুইটা বিন্দু মিলেই ভেক্টর, একটা আদি বিন্দু আর একটা অন্তবিন্দু। কিন্তু অবস্থান ভেক্টরের মধ্যে একটা বিন্দুতে ভেক্টর হবে। তাহলে আরেকটা বিন্দু কোথায় পাবো? আরেকটা বিন্দু আসলে নাই। আরেকটা বিন্দু কি থাকবে না, নাকি আরেকটা বিন্দু সবার জন্য স্থির একটাই বিন্দু? একটা বিন্দু হবে, আরেকটা বিন্দু সবার জন্য স্থির একটা বিন্দু। কিছুটা হয়তো বুঝতে পারছো, ফিজিক্সে যেহেতু ধারণা আছে তোমাদের বুঝতে পারার কথা। তারপর আমি ভালো করে ক্লিয়ার করছি এবার যে অবস্থান ভেক্টর কাকে বলা হয়। একটা বিন্দুকে মূল বিন্দু ধরে, একটা বিন্দুকে মূল বিন্দু ধরে অন্যান্য যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়কে বলা হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর। যে বিন্দুটার মানে অন্য যে বিন্দুগুলোর আমরা অবস্থান নির্ণয় করতেছি সেই সমস্ত বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে কোন একটি বিন্দুকে একবারে মূল বিন্দু ধরে, যেটাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। তোমরা যদি ফিজিক্স পড়ো, ফিজিক্সে লেখা আছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর কোন একটা বিন্দুকে মূল ধরে ওই বিন্দুর সাপেক্ষে অন্যান্য বিন্দুর অবস্থান নির্ণয়কে কি বলা হয়? অবস্থান ভেক্টর। এটার মধ্যে কোনো মূল বিন্দু আছে, যখন এবি বলেছি তখন এ আর বি দুইটা আলাদা, বিসি বলছি তখন আবার আলাদা আলাদা, এসি বলছে আলাদা আলাদা। এখানে কোনো মূল বিন্দু বলে কিছু নাই, সবার জন্য স্বতন্ত্র দুইটা করে বিন্দু আছে। ইউ মানে আসলে এবি, এবি দুইটা বিন্দু আছে। কিন্তু অবস্থান ভেক্টর কি হবে? সবার জন্য একটা কমন বিন্দু থাকবে, সেটা হচ্ছে তাদের মূল বিন্দু। এখন আমরা আসি, এখানে একটা মূল বিন্দু মনে করব, আর এখানে একটা বিন্দু হচ্ছে পি। ও আর পি যোগ করে দিই, ওটাকে আমরা সবসময় ধরবো আদি বিন্দু, আর যে বিন্দুর আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করব সেই বিন্দুটা হচ্ছে অন্তবিন্দু। তাহলে ওপি, এই ওপিটাকে আমরা ছোট হাতের পি দিয়ে
নিচে টান দিব, ছোট হাতের পি। যে বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করছি সেই বিন্দুরে ছোট হাতে দিতে হবে। যদি আরেকটা মনে করি এখানে ও দিলাম, ওর সাথে এখানে দিলাম ও এ, তাহলে এর অবস্থান ভেক্টর কি হবে? ছোট হাতের এ। যে বিন্দুর অবস্থান নির্ণয় করবে বিন্দুটা বড় হাতের হবে, আর অবস্থান ভেক্টরের নামটা হবে এ। এ মানে কি বোঝাচ্ছে আর পি মানে কি বোঝাচ্ছে? পি মানে মূলত ওপি কে বোঝাচ্ছে। তাহলে আমরা তো জানি যে দুই বিন্দু ছাড়া ভেক্টর হয় না, এক বিন্দু হলে আসলে ভেতরে দুই বিন্দু আছে। এ দ্বারা স্যার নিচে দাগ কেন দিব? ভেক্টর এখানে দাগ দিতে হবে। দাগ না দিলে তো ভেক্টরই হবে না, শুধু এই লিখলে কি আর ভেক্টর হবে? উপরেও তো দিচ্ছে একবার। কোথায় উপরে দিলাম? ও তো ওপি এর উপরে। হ্যাঁ, ও পি দ্বারা ওপি কে বোঝানো হয়েছে এটা বোঝাচ্ছি। ওপি সমান সমান পি, তো পি এর নিচে দাগ দেব না। এখানে আমরা ইউ সমান সমান করে লিখি এবি, ইউ সমান সমান এবি, তো ইউ এর নিচেও দাগ আছে, ওপরে উপরে দাগ আছে। ও স্যার, তো এইখানে এক বিন্দু দিয়ে হলেও বোঝা যাচ্ছে দিকটা কোন দিকে। এই জায়গায় শুধু ইউ দিয়ে বোঝা সম্ভব না আসলে দিকটা কোন জায়গা থেকে কোন জায়গায়, কিন্তু এইখানে এ দ্বারাই বোঝা সম্ভব দিকটা কোন জায়গা থেকে কোন জায়গায়। বলতো এ ভেক্টর অবস্থান ভেক্টর যেটা এ, এই এ ভেক্টরের দিক কোথা থেকে কোথায়? ও থেকে এ। ও থেকে এ, এটা কোনো চেঞ্জ হবে না, কোনো সময় এ থেকেও হবে না, সবসময় ও থেকে এ। ও হচ্ছে আদি বিন্দু। বলা আছে প্রসঙ্গ কাঠামোর একটা মূল বিন্দুকে ধরতে হবে আদি বিন্দু। এখন তোমাদের বইতে কি সংজ্ঞা আছে? তোমাদের বইতে বাংলাতে কোনো সংজ্ঞা না দিয়ে ডাইরেক্ট উদাহরণের মতো করে সংজ্ঞা দিয়েছে। সেটা হচ্ছে 280 নম্বর পৃষ্ঠা। সমতলস্থ কোন নির্দিষ্ট বিন্দু ও সাপেক্ষে ওই সমতলের যে কোনো পি বিন্দুর অবস্থান ওপি দ্বারা নির্দিষ্ট করা যায়। ওপি কে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় এবং ও বিন্দুকে ভেক্টর মূল বিন্দু বলা হয়। পেয়েছো তোমরা 280 পৃষ্ঠা? यस স্যার। আবার বলছি সমতলস্থ, সমতল মানে যে এটা একটা সমতল, দৈর্ঘ্য প্রস্থ যার আছে সমতল, সমান্তল। সমতলস্থ কোন নির্দিষ্ট বিন্দু ও, সমতলের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে ও, তো ও বিন্দুর সাপেক্ষে ওই সমতলের যে কোনো বিন্দু হতে পারে, সেটা পি কিউ আর যে কোনো বিন্দু হতে পারে। এখানে পি দিয়ে উদাহরণ দেওয়া আছে। যে কোনো বিন্দু পি, এটার অবস্থান হচ্ছে ওপি দ্বারা নির্দিষ্ট করা হয়। ওপি কে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় এবং ও বিন্দুকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। ওকে বলা হয় মূল বিন্দু, অরিজিন। তো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে কি থাকবে? একটা সবার কমন একটা মূল বিন্দু থাকবে, একটা কমন মূল বিন্দু থাকবে। আচ্ছা, এখন কত খ্রিস্টাব্দে বলো তো? কত খ্রিস্টাব্দ এখন? 2021। 2021 এখন না 22? 22 স্যার। 2022 এখন খ্রিস্টাব্দ হচ্ছে 2022। তো এটার মূল কি, কোন জায়গা থেকে শুরু হয়েছে? শূন্য, সরি এক। শূন্য থেকে শুরু বা এখন যাই বলো, সেটা কোন জায়গা থেকে শুরু? আজ থেকে 2022 বছর আগে, 2022 বছর আগে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে এটাকে ধরা হয়েছে, তাই না? এই জন্য বলে খ্রিস্টাব্দ, জন্মের পরে। আর তার আগে চলে গেলে খ্রিস্টপূর্ব। তো আমরা বলছি বর্তমানে হচ্ছে 2022 সাল। কারণ কি? ওই যে একটা মূল বিন্দু ধরা আছে, একটা জিনিসকে কি মূল ধরা আছে না? তার মানে কি পৃথিবীর বয়স 2022 বছর মাত্র না, জায়গাকে মূল ধরে গণনা শুরু করেছে। আবার যদি বলি এখন বাংলা কত সাল, তাহলে একরকম হবে, কারণ সেখানে মূল আবার আরেকটা। যদি বলে হিজরি কত সাল, সেখানে আবার মূল আরেকটা। তো সব জায়গায় এরকম ভাবে একটা মানে মূল আছে, মূল বিন্দুকে ধরে এইগুলো করা আছে, সবকিছুতে মূল।
এটা আমরা জানলাম এখন একটা বিন্দুর অবস্থান। এখন দুইটা বিন্দুর অবস্থান দিয়ে কিভাবে তাদের সম্পর্ক করা যাবে দেখো। ও হচ্ছে মূল বিন্দু, এখন ও বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হচ্ছে বি, একটা ও এ একটা ও বি। এটাকে আমরা ধরবো ছোট হাতের এ নিচে টান, বড় হাতের এ নিচে টান। তাহলে এ বি সমান কত? ভেক্টর এ বি ভেক্টরের ত্রিভুজের সাথে মিলে গেল না, ত্রিভুজ বিধির সাথে। এটা বি মাইনাস এ হবে না, ভেক্টর বি মাইনাস এ মাইনাস এ হবে, কিন্তু কিভাবে হবে? আমরা স্যার ওখানে ত্রিভুজ ভেক্টর ও এ প্লাস এ বি ত্রিভুজের ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি যদি প্রয়োগ করি, ত্রিভুজ বিধি অনুসারে হবে ও ভেক্টর ও এ প্লাস এ বি ইকুয়াল বি সমান ও বি। ও এ মানে কি? ও এ মানে হচ্ছে এ, এ ও বি মানে হচ্ছে বি। তাহলে অতএব এ বি ইকুয়াল টু কত হবে? বি মাইনাস এ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এভাবে বি মাইনাস এ বের করার দরকার কি? আমরা তো ত্রিভুজ যদি পেয়ে যাই তাহলে ও বি এভাবে আমরা বের করব, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ও থাকবে না। আমরা সংজ্ঞা শিখলাম এবং সূত্র বের করার সময় দুই ক্ষেত্রে শুধু ওটাকে পেলাম, আর কোথাও ও পাবো না। ও কোথায় থাকবে? ও থাকবে মনে মনে। আমরা অঙ্কের মধ্যে ও পাবো? আর কোথাও পাবো না, ও থাকবে মনে মনে, মনের মধ্যে ও থাকবে। ফার্স্টের দিকে স্যার থাকবে স্যার, কোথাও থাকবে না ও। এটা তো শুধু আমরা সংজ্ঞা নির্ণয় করতেছি এবং দুই এ না স্যার মূল বিন্দু ধরার সময় তো থাকবে। কি করার সময় থাকবে? মূল বিন্দু ধরার সময় মূল বিন্দু, হ্যাঁ তখন লিখবো মূল বিন্দু সবে, কিন্তু নামও দিব না, ও নাম দেব। আচ্ছা, আমরা খুব কম সময়ের মধ্যে উদাহরণ 3 নাম্বারটা ভেক্টরের অবস্থান ভেক্টরের মাধ্যমে দেখাই, যে আজকে এখানে শেষ করছি। একটু একটু করে তোমরা শিখো। ভেক্টরটা খুব ভালো করে বুঝতে হবে, এটা তোমাদের ফিজিক্সে লাগবে, এটা ইন্টারমিডিয়েটে গেলে তো অনেক অঙ্ক লাগবে এটা। তো আজকে আমরা উদাহরণ 3 করব। তবে উদাহরণ 3টা কি দিয়ে? অবস্থান ভেক্টর দিয়ে। উদাহরণ 3 এ ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, সংযোগের রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক। তো কিছু কথা ওখানে লেখাই আছে, সেই কথাগুলো আমি লিখছি না, ওই জ্যামিতির মতো লেখা আছে। যে মনে করি এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই। এবিসি ত্রিভুজের এবি আর এসি এই দুই বাহুর মধ্যবিন্দু ডি আর ই, ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে ডি সমান সমান হাফ বিসি এবং ডি সমান বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। ডি ইকুয়াল টু হাফ বিসি এবং ডি সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। তার উপরে লেখাটা আমি লিখলাম, যেহেতু উদাহরণ 3 এ দেওয়া আছে আর আমি গত দিন একটা ক্লাস দিয়েছি তোমাদেরকে, এই ভিডিও ক্লাসটা দেখে নাও, লিংক দেওয়া আছে। এখন আমরা এটা প্রমাণ করব কিসের সাহায্যে? ভেক্টরের অবস্থান ভেক্টরের সাহায্যে। ত্রিভুজের বিধির মাধ্যমে তো উদাহরণে করা আছে, আমি শিখাচ্ছি। এটা প্রমাণ করব অবস্থান ভেক্টরের মাধ্যমে। অবস্থান ভেক্টর দিয়ে তুমি যে কোনো অঙ্ক করতে গেলে একবারে মূল যে বিন্দুগুলো আছে, শীর্ষ বিন্দুগুলো আছে, তাদের অবস্থানটা ধরে নিতে হবে। তাদের অবস্থান ভেক্টর ধরে নিতে হবে। মনে করি অথবা ধরি, মনে করি এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো অবস্থান ভেক্টর যথাক্রমে এ একটা এ, বি একটা বি, সি একটা সি। ওই উল্লেখ আছে এখানে, ওই এর কোনো নাম আছে?
নো স্যার। না স্যার। না, যাকে দিয়ে আমরা এত কিছু পেলাম, অবস্থান ভেক্টর শিখলাম, তাকে আমরা এখন রাখছি না, আমাদের চোখের আড়ালে আছে কিন্তু মনের মধ্যে আছে, যে কোথাও না কোথাও ও আছে, কোথাও না কোথাও আছে, কোন জায়গায় আছে দরকার নেই, আছে কোথাও না কোথাও। তো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু মানে হচ্ছে এবিসি, ওই তিনটা শীর্ষবিন্দু। এ এর স্থান অবস্থান ভেক্টরকে আমরা বললাম ছোট হাতের এ নিচে টান, বি একটা বি এর নিচে টান, সি একটা সি এর নিচে টান, অবস্থান ভেক্টরের মাধ্যমে ধরে ফেললাম। তাহলে বিসি এর অবস্থান ভেক্টর কি হয়? অতএব বিসি এর অবস্থান ভেক্টর না, বিসি ভেক্টরই কত কি হয়? সি একটা কত? সি, আর বি একটা বি। তো বিসি ইকুয়াল একটা কি শিখলাম? এবি ইকুয়াল কি ছিল? সি মাইনাস বি হবে না বিসি, এখানে সি মাইনাস বি হবে, এবি ইকুয়াল বি মাইনাস সি ছিল, পরেরটা বিয়োগ আরেকটা সি মাইনাস বি। ঠিক আছে, এটা এক নাম্বার। এবার ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দু হলে অবশ্যই অবস্থান ভেক্টর লিখতে হবে। দুইটা অক্ষর হলে তখন অবস্থান ভেক্টর লাগে না, তখন ভেক্টর। আর এক অক্ষর হলে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা ডি কার মাঝখানে আছে? এ আর বি এর মাঝখানে আছে, এ আর বি এর মাঝখানে, তাহলে a প্লাস b বাই 2 হবে। একইভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর a প্লাস c বাই 2। অতএব d সমান সমান কি হবে? পরেরটা বিয়োগ আরেকটা, ই এরটা বিয়োগ হচ্ছে d এরটা, ই এরটা কি পাওয়া গেছে? a প্লাস c বাই 2 মাইনাস d এরটা কত? a প্লাস b বাই 2, হাফ কমন নাও, আর a প্লাস c মাইনাস a মাইনাস b, কাটাকাটি করো, a কেটে গেল, c মাইনাস b, c মাইনাস b সমান কি ছিল এক নম্বরে? বিসি। কি ছিল c মাইনাস b সমান? হাফ বিসি, বিসি হাফ bc। ভেক্টর। তোমরা উদাহরণ 3 যদি ভালো করে না দেখো তাহলে এখানে বোঝানো আমার কঠিন হয়ে যাবে যে আমরা আসলে কি করলাম। উদাহরণ 3 এর মধ্যে ভেক্টরের ত্রিভুজ বিধি প্রয়োগ করে আমরা এই পর্যন্ত গেছিলাম, b সমান হাফ bc সমান পর্যন্ত গেছিলাম, এটাকে তোমাদের জানা। উদাহরণ 3 কারা দেখছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই বলে দেখছি স্যার। অবস্থান ভেক্টর দিয়ে আমরা প্রমাণ করলাম। উদাহরণ 3 একটা অবস্থান ভেক্টর দিয়েছিল আর ত্রিভুজ বিধি দিয়েছিল। স্যার ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি দিয়ে। লাস্টে এটা আসছে না b সমান হাফ bc। জি স্যার। ইয়েস স্যার। তো বোঝা যাচ্ছে যে অবস্থান ভেক্টর দিয়ে আমরা যে জায়গায় পৌঁছাতে পারলাম, ত্রিভুজ বিধি দিয়ে ওখানে পৌঁছানো যাবে। অবস্থান ভেক্টর দিয়ে সব পেলেতে হবে, ত্রিভুজ বিধি দিয়ে সব জায়গায় করা যাবে না। এখন এইটা থেকে আমরা কিভাবে মান এবং দিক নিয়ে আসবো সেটা নিয়ে ওই উদাহরণ 3 এ আলোচনা করা আছে। ভেক্টর যদি দুইটা সমান হয় সেখান থেকে কি কি সমান হবে? তারা মানের সমান, দিকের সমান, ধারক রেখা একই অথবা সমান্তরাল। এটা থেকে মান নিয়ে আসার পদ্ধতি কি? মান নিয়ে আসতে গেলে কি চিহ্ন দিতে হয়? দুই পাশে ওটাকে কি নাম যেন বলে? আন্ডারস্কোর। পরম মানের চিহ্ন, যেটা মান চিহ্ন। ও হ্যাঁ স্যার, মডুলাস। পরম মান। পরম মান বলবে, পরম মান। মডুলাস ইকুয়াল টু হাফ BC মডুলাস, অতএব D ইকুয়াল টু হাফ BC। এটা হলো মানে মান সমান, সেখান থেকে এটা আসলো। আবার তারা যে দিকে সমান, এটা থেকে কি পাওয়া যায়? ধারক রেখা একই অথবা সমান্তরাল। তো দেখো লেখা আছে, তোমার উদাহরণ 3 লেখা আছে যে DE আর BC ভেক্টরের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। সমান্তরাল। একই অথবা সমান্তরাল হবে। কিন্তু এইখানে কি ডি আর বিসি কি একই হওয়া সম্ভব? দুজন তো অনেক দূরে আছে। না স্যার, হবে না। আমরা বললাম একই আর সমান্তরালের মধ্যে একটা হতেই হবে। তো একই যদি বাদ যায় থাকে কে? সমান্তরাল। সমান্তরাল। সুতরাং ডি আর বিসি সমান্তরাল। এই লেখাটা সুন্দর উদাহরণ দিয়ে লেখা আছে। তো আমি আসলে মূলত দেখালাম যে এই প্রমাণটা কিভাবে অবস্থান ভেক্টর দিয়ে নিয়ে আসা যায়। ভেক্টর সংক্রান্ত মোটামুটি তোমাদের যে ভিত্তিমূলক যে কথাবার্তা আলোচনা সব কিন্তু কমপ্লিট। এখন শুধু আমাদের অনুশীলনী এবং উদাহরণগুলো করতে হবে। তো আমরা প্রথমে উদাহরণগুলো 3, তারপরে 4, তারপরে 5, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 3টা উদাহরণই বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা শেষ করব, আর অন্যগুলো উদাহরণ 1, 2, 3 তোমরা দেখে নেবে, তারপর অনুশীলনীতে যাব আমরা। স্যার
হ্যাঁ বলো, তোমার একটা প্রশ্ন ছিল। স্যার আন্ডারস্কোর এই জিনিসটা কি? আন্ডারস্কোর, এখানে আন্ডারস্কোর মানে এটা ভেক্টর বোঝাচ্ছে। এখানে ওটাকে এভাবে বলে যে ইউ আন্ডারস্কোর। ইউ আন্ডারস্কোরটাকে এখানে ভেক্টর বোঝাচ্ছে। তুমি বলবে ইউ ভেক্টর বলবে, ইউ আন্ডারস্কোর বলবে না। ইউ তো আমি তোমাদের এই ক্লাসগুলো করার দ্বারা ভেক্টর সংক্রান্ত যে মূল আলোচনাগুলো সেগুলো ক্লিয়ার হয়েছে। এখন আমাদের শুধু আরো অঙ্ক করতে হবে। অঙ্ক করতে গেলে যেগুলো বিষয় আসবে তখন ধরবো আমি। যোগের বিধি, অবস্থান ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টর থেকে দুইটা ভেক্টর অবস্থান ভেক্টর হলে কিভাবে কি নির্ণয় করতে হয়, এগুলো ধরে ধরে বোঝাবো। আর তোমরা যেখানে বুঝতে পারবে না অবশ্যই প্রশ্ন করবে, তাহলে ভেক্টর সহজ হয়ে যাবে এবং এটা তোমার ইন্টার পর্যন্ত কাজ করবে, অনার্স পর্যন্ত কাজ করবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।